আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতে ভয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এটা আমার নিজস্ব লেখা একটি ঘটনা। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটির সঙ্গে বাস্তবে কোনো মিল নেই, তবে আশা করব ঘটনাটি শুনলে আপনাদের শরীর কাঁপতে বাধ্য হবে, আপনাদের পুরো শরীর ঘেমে যাবে, ভয়তে আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন না। তাই আশা করব আপনারা সবাই যে যেখানে আছেন বসে পড়ুন, বসে ঘটনাটি মনোযোগ সহকারে শুনতে থাকুন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। সূচনা 1984 সালে রুকেয়া নামের একটি মেয়ে ফিরে এলো তার নিজ গ্রামে। গ্রামটি ছিল উত্তরবঙ্গের ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক কোনায় থাকতো রুকেয়া নামের একটি মেয়ে। তার বাবার হঠাৎ মৃত্যু, তার মার পাগলামি, আর এর সাথে সেই পুরনো জমিদার বাড়ির ভয়ানক কিছু কর্মকাণ্ড মিলিয়ে পুরো গ্রামটা যেন জিন বা ভূতের কারসাদে। এত ভয়ানক এই ভয়ানক গল্পগুলো আপনাদেরকে আমি দৈনিক উপহার দিচ্ছি। আপনারা তো আমাকে কিছু একটা দিতে পারেন, আমি অন্য কিছু চাইবো না, শুধুমাত্র ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই পার্সোনালি আমাকে জানিয়ে দিবেন। যদি ভিডিওগুলো আমার ভালো না লাগে তাইলে অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন, আমি আরো একটু বেটার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঘটনার উৎপত্তি। আমি গ্রামে প্রবেশ করতেই যেন চতুর্দিকে অন্ধকারে ছেয়ে এলো। শুধু অন্ধকারে না, চতুর্দিকে শিয়ালের ডাক, সাথে পাখির কিচিমিচি সাউন্ড। শুধু তাই না, ঠান্ডা বাতাস বইছে। ঠান্ডা বাতাস আমার শরীরে লাগতেছে, পুরো শরীরটা যেন শিঁড়ে উঠতেছে। মনের মধ্যে কিছু ভয় কাজ করতে লাগলো। শিয়ালের এত ভয়ানক ডাক আমি বিশ্বাস করতে পারি না। আমাদের এই গ্রামে এত শিয়াল কোথা থেকে এলো? আগে তো এত শিয়াল ছিল না। আর এই ঠান্ডা বাতাস আর হঠাৎ করে এই অন্ধকার হয়ে আসা, বিষয়টা যেন আমার ভয়ে শরীরটা কাঁপিয়ে তুলতেছে। আমি অন্য কিছু মনের ভিতরে আর নিলাম না, মূলত হাঁটতে হাঁটতে আমার ঘরের দরজার সামনে চলে গেলাম। ঘরের দরজাটা খুলতেই আমার প্রথমে চোখ পড়ল দরজার সামনে রাখা আমার বাবার ছবিতে। ছবিটা দেখে যেন আমি চোখে আর আমার পানি আটকে রাখতে পারলাম না। আমার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে, সারা শরীরটা যেন কাঁপতে লাগলো আমার। বারবার আমার বাবার মুখটা মনে পড়তেছে, চোখের সামনে যেন আমার বাবা বসে আছে। আমার বাবার কথা বারবার মনে হচ্ছে। এর ভিতরে আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে সেই পুরনো জমিদার বাড়িটা। আমার বাবা কিভাবে মারা গেল, বিষয়টা আমার জানতেই হবে। আমি চলে গেলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে জমিদার বাড়ির সামনে চলে গেলাম। জমিদার বাড়ির গেটটি খুলতেই এত চামবাদুর কোথা থেকে যেন উড়ে এলো, এসে বাড়িটির ছাদের উপরে বসে পড়লাম। বাড়িটির চতুর সাইডে যেন চামবাদুর দিয়ে ভরে গিয়েছে। আমি খুবই দ্রুত ঘরের গেটটি খুললাম। গেট খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামবাদুরগুলো ভয়ানকভাবে চিৎকার দিতে দিতে ওখান থেকে চলে গেল। আমি আর দেরি করলাম না, আমি দ্রুত ঢুকে পড়লাম ঘরের ভিতরে। ভিতরে ঢুকেই আমার বাবার সিক্রেট একটি রুম আছে, যেখানে মূলত আমার বাবা পেন্টিং করত। সেই রুমের দরজাটা খুললাম। খুলে রুমের ভিতরে ঢুকতেই প্রথমে আমার চোখে পড়লো আমার বাবার হাতে বানানো একটি পেন্টিং। পেন্টিংটা খুবই অসাধারণ ছিল,
কিন্তু আমার বারবার মনে হচ্ছে পেন্টিংটার ভিতরে কিছু রহস্য আছে। পেন্টিংটা যেন যত দেখতেছি ততই আমি চোখে আমার বিশ্বাস করতে পারতেছি না। আমার যেন বারবার মনে হচ্ছে পেন্টিংটা কিছু একটা বলতে চায়। পেন্টিংটা যেন চোখ নাড়াচ্ছে। আমি ঘুরে তাকালাম অন্য একটি পেন্টিং এর দিকে। মূলত আমার বাবা প্রত্যেকটা পেন্টিংয়ে কারো না কারো ছবি হিসেবে বানিয়েছিল, কারো না কারো মুখ তাতে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা পেন্টিং মনে হচ্ছে তার চোখের ইশারাতে কিছু একটা দেখাচ্ছে। আমার মাথায় ধরতেছে না, এত সুন্দর পেন্টিং। আমি পেন্টিংটা রেখে যাব, আমার সেই ইচ্ছা করতেছে না। বারবার শুধু মনে হচ্ছে আমি পেন্টিংগুলা নিয়ে যাই। আমার ভয় পাচ্ছি, পেন্টিংগুলো কি নিয়ে যাওয়া ঠিক হবে? এরকম নানান প্রশ্ন আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। কি করব আমি? আবার আমার এক মন বলতেছে তুই এখান থেকে চলে যায়, এখানে থাকিস না, এখানে থাকলে তোর ক্ষতি হবে। আরেক মন বলতেছে পেন্টিংগুলা নিয়ে যা, রেখে যাস না, পেন্টিংগুলা তোর ঘরে সাজিয়ে রাখবি, তোর বাবার স্মৃতি এগুলা। আমি আর দেরি করলাম না। প্রথমেই আমার সামনে যে পেন্টিংটা ছিল ওটাতে হাত লাগাতেই যেন চতুর্দিকে বাতাস বইতে লাগলো। মূলত ঝড়ের মতো কিছু একটা যেন আসি পড়লো আমার ঠিক মাথার উপরে ছাদে। আমি খুবই দ্রুত পেন্টিংটা ওখানে ফেলে রেখে আমি দৌড়ে বেরিয়ে চলে গেলাম। ঘর থেকে বাইরে বের হয়ে যেটা দেখলাম, হয়তোবা এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আকাশটা পুরোটাই পরিষ্কার হয়ে গিয়েছে। কোথাও তো কোনো কিছু পড়ার দেখলাম না। শুধু তাই না, এখানে যে বাতাস হয়েছে এটারও কোনো চিহ্ন নেই। মিটি মিটি কিছু বাতাস বইতেছে, এতে তো এত জোরে শব্দ হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার মনের ভিতরে যেন ভয়টা বসে গেল। আমি ওখানে আর দেরি করলাম না, খুবই দ্রুত চলে গেলাম আমার বাড়িতে। ও ঘরের ভিতরে ঢুকে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। আমি আমার মাকে দেখে অবাক হয়ে গিয়েছি। অবাক হওয়ারই কথা, আমার মা মারা গিয়েছে প্রায় 10 বছর হয়ে গেল। আমার মা কিভাবে এলো? আমি আমার চোখ ঘুষলাম, চোখ ঘুষে আবার তাকিয়ে দেখি আমার মা আর আমার সামনে নেই। আমি মনে করেছি হয়তোবা এটা আমার মনের ভুল। আমি আমার মনের ভুল ভেবে নিয়ে ঘরের ভিতরে গেলাম, যে হাত মুখ ধুলাম। ধুয়ে আমি ব্যাগের ভিতরে খাবার নিয়ে এসেছি, খাবার খেলাম, খেয়ে ঘুমানোর জন্য চলে যাই। ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি বিছানাটা এলোমেলো হয়ে আছে। এলোমেলো হয়ে থাকারই কথা, অনেকদিন যাবত আমি বাড়িতে ছিলাম না। আমি ঘরের ভিতরে ঢুকি, প্রথমে বিছানাটা পরিষ্কার করি। বিছানাটা পরিষ্কার করে আমি ঘুমানোর জন্য বিছানায় চলে যাই, যে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে যেন আমার চোখে ঘুম বাসা বাঁধলো। আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি আমার বাবা আমাকে ডাকতেছে, ডেকে বলতেছে তুই আমার এত কাছে এসেও চলে গেলি, আমাকে একবার ডাকও দিলি না, ডাক দিলে আমি তোর সামনে চলে আসতাম। আমি যেখানে থাকি না কেন একটা কথা মাথায় রাখবি, সব সময় আমি তোর সঙ্গে আছি। যেখানে যে অবস্থায় থাকিস, যদি কোনো সমস্যায় পড়িস আমাকে ডাক দিবি, আমি যেখানে থাকি না কেন তোর সামনে চলে আসব। আমি তোর কখনো কোনো ক্ষতি হতে দিব না। আর একটি কথা মাথায় রাখবি, এই পুরনো জমিদার বাড়িতে ভুলেও আসবি না। একবার এসেছিস ভালো কথা, আর কখনো আসবি না। যদি পারিস যত দ্রুত সম্ভব এই গ্রাম ছেড়ে চলে যা, নাহলে তোর সমস্যা হতে পারে। আমি আশা করব আমার কথাগুলো তুই মনোযোগ দিয়ে শুনেছিস, তুই আমার কথাগুলো রাখবি। তাই বলে আমার বাবা ওখান থেকে চলে গেল। আমি ঘুম থেকে যেন লাফিয়ে উঠলাম, উঠিয়ে চতুর্দিকে খুঁজতে লাগলাম আমার বাবাকে। ঘরে আনাচে কানাচে সব জায়গায় খুঁজে দেখেছি, কোনো জায়গায় আমার বাবা নেই। পরে মনে হলো হয়তো এটা আমি স্বপ্নে দেখলাম। কি করব আমি? আমার বাবাকে আমি যতবার মনে করেছি আজকে স্বপ্নে দেখারই কথা। লোকে বলে নাকি
যে কথা বারবার ভাবি সেই কথাই স্বপ্নে দেখি। আমি আবার শুয়ে পড়লাম। এবার ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু ঘুম আসতেছে না। বারবার আমার বাবার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে। আমার বাবার নির্মম মৃত্যু, আমার মার এত ভয়ানকভাবে মৃত্যু হয়েছে। হয়তোবা অন্য কোনো মানুষ দেখলে, যার শরীরটা দুর্বল বা হার্টের রোগ আছে, সে দেখলে সঙ্গে সঙ্গে ওখানে স্টক করে মারা যেত। এত ভয়ানকভাবে আমার মৃত্যু হয়েছে। আমার বাবার থেকেও ভয়ানকভাবে মৃত্যু হয়েছে আমার আম্মার। আমার মা যখন মারা যায় তখন আমাকে একটি কথা বলেছিল যে এই গ্রামে আর কখনো ফিরে আসবি না। এই গ্রামে থাকাটা তোর মোটেও ঠিক হবে না। তুই যত দ্রুত পারিস এখান থেকে চলে যা। এই গ্রামে আর কখনো আসবি না। এই বাড়ির ভিতরে তো ভুলেও ঢুকবি না। আমার মায়ের মৃত্যু হয়েছিল সেই পুরনো জমিদার বাড়িতে। একে একে দুইজনের মৃত্যু ওই জমিদার বাড়িতে হয়েছে, আমার বাবা এবং আমার মার। জমিদার মশাই কিভাবে মারা গিয়েছে এটা আমি জানি না, কারণ সেই সময় আমি বাড়িতে ছিলাম না। শুনেছি জমিদার মশাই নাকি ভয়ে মৃত্যুবরণ করেছে। একই ঘরের ভিতরে তিন জনের মৃত্যু। বিষয়টা অস্বাভাবিক। গ্রামবাসী ভয় আর এই জমিদার বাড়িতে আসে না। যদি কেউ ভয় না পেত তাইলে অবশ্যই এত দামি দামি জিনিসপত্র এই ঘরের ভিতরে, এত দামি দামি পেন্টিং গুলা এই ঘরের ভিতরে কেউ না কেউ তো নিয়ে যেত। এসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গিয়েছে। আমি উঠে পড়লাম। উঠে প্রথমে গোসলটা সেরে নিলাম, কারণ আমি রাত্রে এসেছি। রাত্রে আর গোসল করিনি। গোসলটা সেরে নিয়ে আমি রান্না বসিয়ে দিলাম চুলায়। এখানে তো মাটির চুলা, মাটির চুলায় রান্না করতে হয়। আমি সবকিছু নিয়ে এসেছি, ওখানে রান্না উঠিয়ে দিলাম। রান্না করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে প্রায় 10টা বেজে গিয়েছে আমার সকাল। আমি গ্রামে ঘুরতে বের হলাম। গ্রামে অনেক লোকের সঙ্গে আমার দেখা হয়েছে, অনেক লোকের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলেছি। আমার বাবার বিষয়ে অনেক কিছু তাদেরকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু বলতে রাজি হয় না। আমি শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে চলে গেলাম আমার বাড়িতে। এদিকে সন্ধ্যা লেগে গিয়েছে। সকালে তো রান্না করে গিয়েছি, এগুলা খেয়ে নিলাম। নিয়ে আমি আবারও চলে গেলাম সেই বাড়িতে। ঘরের ভিতরে ঢুকতে আবারও যেন চতুর্দিকে অন্ধকার নেমে এলো। ঘন মেঘে ছেয়ে গেল পুরো বাড়ির আশপাশটা। চতুর্দিকে যেন কিছুই দেখা যাচ্ছে না। আমি আমার পকেট থেকে টর্চ লাইট বের করে টর্চ লাইট জ্বালালাম। জ্বালিয়ে সামনে গিয়ে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে প্রবেশ করে প্রথমে যে জিনিসটা আমার চোখের সামনে পড়লো, হয়তোবা এটা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার বাবার হাতে বানানো সেই পেন্টিংটা নিচে পড়ে আছে। বিষয়টা থেকে যেন আমি অবাক হয়ে গিয়েছি। এই ঘরের ভিতরে তো কেউই আসে না। এতদিন যাবৎ এই পেন্টিংটা দেওয়ালে ঝোলানো আছে, এতদিনে পড়েনি। আজকে বা কেন পড়লো এই পেন্টিংটা নিচে? এসব নানা প্রশ্ন আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। কি করব আমি? পেন্টিংটা উঠালাম, উঠিয়ে দেওয়ালে ঝুলিয়ে দিলাম। দিয়ে ওখানে একটি চেয়ার রাখা আছে, চেয়ারে বসে আছি। বসে আমি মাথায় হাত দিয়ে ভাবতেছি আমার বাবার কিভাবে মৃত্যু হয়েছে, এটা আমার জানতেই হবে। এর ভিতরে মনে পড়লো আমার বাবার টেবিলের কথা। টেবিলটা বেশ ভালোভাবে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে টেবিলের ডয়ারে দেখলাম 4 থেকে 5টি ছবি রাখা। ছবিটা যেন অদ্ভুত রকমের। একটি মেয়ের ছবি। মেয়েটির এক হাত নেই, হাত একটি কাটা। কিন্তু এই ছবিটার সঙ্গে এই পেন্টিংগুলার কি সম্পর্ক? কারণ ছবিটার পিছনে একটি পেন্টিং এর সিরিয়াল নাম্বার দেওয়া আছে। পেন্টিংটা অন্য কোনো পেন্টিং না, যে পেন্টিংটা নিচে পড়েছিল সেই পেন্টিংটাই আমার বাবার হাতে বানানো সব থেকে
সুন্দর পেন্টিং ওইটাই। সেই পেন্টিংটার সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই ছবিগুলোতে। আমি ভাবতেছি ছবিটা তো সেই মেয়ের না, যে মেয়ের পেন্টিং বানানো, তাইলে ছবিটা কার? আর এই পেন্টিং এ আঁকানো এই মেয়েটি বা কে? শুধু তাই না, এই ছবিতে যে মেয়ে সেই মেয়েটি বা কে? এসব নানান প্রশ্ন আমার মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। বারবার সেই একটি কথাই মনে হচ্ছে, গতকালকের ঘটনাটি, গতকাল যে ঘটনাগুলো ঘটে গিয়েছে আমার সঙ্গে, সেই ঘটনাগুলো বারবার মনে পড়তেছে। এর ভিতরেই বাইরে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি খুবই দ্রুত দৌড়িয়ে বাইরে গেলাম। দেখলাম কেউই নেই। আমি চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতেছি, কিন্তু কাউকে আমার চোখে পড়ে না। মানুষ তো দূরেই থাকলো, একটি কুকুরে চোখে পড়ে না। আমি বাইরে আর দেরি করলাম না, খুবই দ্রুত ঘরের ভিতরে চলে এলাম। এসে দেখি পেন্টিংটা আবারও নিচে পড়ে আছে। এই পেন্টিংটা নিচে পড়ে থাকার রহস্যটা কি? একে একে দুইবার দেখলাম পেন্টিংটা নিচে পড়ে আছে। আমি পেন্টিংটা ওখান থেকে উঠিয়ে নিলাম, নিয়ে আর দেরি করলাম না, খুবই দ্রুত সেই পুরোনো বাড়ি থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে যেন কুকুরদের আবারও ডাক। শিয়াল যেন পাগল হয়ে গিয়েছে, পাগলের মতো চিৎকার করতে লাগলো শিয়াল। আমি এসব কিছুতে পাত্তা না দিয়ে খুবই দ্রুত ওখান থেকে চলে আসি আমার বাড়িতে। আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে পেন্টিংটা টেবিলের উপর রেখে দিলাম, দিয়ে আমি শুয়ে পড়েছি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার যখন ঘুম ভাঙে, প্রথমে আমার চোখ গেল সেই টেবিলের উপরে। দেখি টেবিলের উপরে পেন্টিংটা নেই। আমার তো কলেজাটা শুকিয়ে গিয়েছে। পেন্টিংটা তো আমায় এই টেবিলের উপরে রেখে দিয়েছি, কিন্তু গেল তো গেল কোথায়? পেন্টিংটা কি হাওয়ায় উধাও হয়ে গেল? আমি আর দেরি করলাম না, খুবই দ্রুত উঠলাম। উঠে দৌড়ে যেতে লাগলাম সে পুরনো বাড়ির দিকে। পুরনো বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখি সেই একই জায়গায় সেই পেন্টিংটা আবারও পড়ে আছে ফ্লোরে। আগে যে জায়গায় পেন্টিং পড়েছিল ঠিক একই জায়গায় পেন্টিংটা পড়ে আছে। এই জায়গার রহস্যটা কি? আমি আর দেরি করলাম না, পেন্টিংটা উল্টালাম। উল্টে পাল্টে অনেকভাবেই দেখলাম, পেন্টিংয়ে তো কিছুই নেই। আমার তো সন্দেহ যাচ্ছে না, পেন্টিংটার কোনো না কোনো রহস্য অবশ্যই আছে। আমার বারবার মনে হচ্ছে এই পেন্টিংটার সাথে আমার বাবা মার মৃত্যুর কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। আমি পেন্টিংটা ভালোভাবে খুঁজতে লাগলাম, কিন্তু তেমন কিছু আমার চোখে পড়ে না। রাগ করে পেন্টিংটা আমার হাত থেকে ছুঁড়ে ফেলে দিলাম। পেন্টিংটার কাঁচ ভেঙে গেল। কাঁচ ভাঙার সঙ্গে সঙ্গে কিছু একটা পেন্টিংটার ভিতর থেকে বেরিয়ে এলো হাসতে হাসতে। আমি দেখে যেন অবাক হয়ে গিয়েছি, পেন্টিং এর ভিতর থেকে কে হাসতে হাসতে বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কে? কে তুমি? কে হাসো এখানে? আর পেন্টিং এর ভিতরে তুমি কি করো? কে তুমি? হঠাৎ করে আমার ঘাড়ের উপরে যেন চেপে বসেছে। আমার ঘাড়ের উপরে বসে বলতেছে, আমি একটি জিন। আমাকে তোর বাবা আর এই জমিদার মিলে বন্দি করে রেখেছিল অনেক দিন আগে পেন্টিং এর ভিতরে। আমাকে তো বন্দি করেছে, কিন্তু আমার ফ্যামিলি তো কাউকে বন্দি করতে পারেনি। তোর বাবার মৃত্যুর পিছনে যে কারণটা, এটাও অন্য কোনো কারণ না। এটা আমারই জন্য তোর বাবার মৃত্যু হয়েছে। তোর বাবা যদি আমাকে বন্দি না করতো সেই জমিদারের সাথে মিলে, তাইলে হয়তোবা তোর বাবা তোর মা বেঁচে থাকতো আজ। জমিদার যদি এই কাজ না করতো তাইলে হয়তোবা জমিদারও বেঁচে থাকতো। শুধুমাত্র আমাকে বন্দি করার কারণে তাদের মৃত্যু হয়েছে। আর তুইও বাঁচবি না, তোকেও মারবো, কারণ তুই একমাত্র লোক যে তোর বংশের বাতি, যে তোর বংশের তুই একমাত্র লোক বেঁচে আছিস। তোকে তো মরতেই হবে, তোকে আমি মেরে ফেলবো। তোকে মারার জন্য এত কিছু, আর আমায় মুক্তি পাওয়ার জন্য এত কিছু। এটা আমি আগে থেকে জানতাম। তুইও অবশ্যই আসবি এই বাড়িতে, এসে তুই আমাকে মুক্তি করবি। হ্যাঁ, ওইটাই হলো। তুই আমার ফাঁদে পা দিয়েছিস, তুই আমাকে মুক্ত করে দিয়েছিস। তোকে তো ছাড়বো না, তোকে মরতেই হবে। এসব কথা বলেই
সে যেন আমার ঘাড়ের রগ ধরে টানতে শুরু করলো। আমি আর চিৎকার দিয়ে উঠলাম, উঠে ওখান থেকে দৌড়াতে লাগলাম। সে আমার পিছন পিছন আসতেছে, আমি স্পষ্টভাবে দেখতে পারতেছি সে আমার পিছনে আসতেছে। হঠাৎ করে সামনে আবারও একটি জিন দাঁড়িয়ে আছে দেখলাম। এটা একটি মহিলা জিন। মহিলাটি দাঁড়িয়ে আছে। মহিলাটিকে দেখে যেন আমি অবাক হয়ে গিয়েছি। এই মেয়েটি অন্য কোনো মেয়ে না, যার ছবি দেখেছিলাম গতকাল, ঠিক সেই মেয়েটি এটা। কি ওই মেয়েটির একটি হাত ছিল না, এই মেয়েটিরও সেম একটি হাত নেই। মেয়েটিকে দেখে যেন আমি অবাক হয়ে তাকিয়ে আছি। তাকিয়ে থেকে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, কে তুমি? তোমার ছবি আমার বাবার ডয়ারে কি করে এলো? মেয়েটি আমাকে বলল, তোর বাবা আর জমিদার মিলে আমার হাতটি কেটে নিয়েছে। আমার হাত কেটে আমাকে পঙ্গু করে দিয়েছে। আমি মেয়েটিকে বললাম, এতে আমার তো কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাবার কখনো আসবো না। এরই ভিতরেই গায়েবী একটি আওয়াজ এলো, এসে বলতেছে, আমি তোকে স্বপ্নে দেখিয়েছিলাম, তুই এখানে আছিস না। আমি মরার সময় তোকে বারবার করে বলেছিলাম তুই এই গ্রামে আর কখনো আসবি না। তোকে এর আগের দিনও আমি বলেছি তুই এখান থেকে চলে যা, নাহলে তোর সমস্যা হবে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। তুই যদি আমার কথা শুনতি তাহলে হয়তোবা তোকে এই সমস্যার ভিতরে পড়তে হতো না, তুই আগে ভাগে সাবধান হয়ে যেতে পারতি, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। তোর বিপদ তুই নিজের হাতে টেনে নিয়েছিস, এতে আমার আর কিছুই করার নেই। আল্লাহ পাক যদি তোকে বাঁচিয়ে রাখে তাইলে বাঁচাতে পারে, নাহলে তোকে কেউই বাঁচাতে পারবে না। আমি কথাটা শুনে যেন অবাক হয়ে গিয়েছি, কারণ এই কণ্ঠটা খুবই চেনা চেনা। আমার মনে পড়লো এটা তো আমার আম্মার কণ্ঠ। আমি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি আমার সময় ঘনিয়ে এসেছে, আমাকে মরতেই হবে। এর ভিতরে পিছন থেকে সেই জিনটি এসে আমার মাথায় আঘাত করলো। মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। এর ভিতরেই ওই মেয়ে জিনটি এসে আমার বুকের উপরে বসে পড়ে। আমার বুকের উপরে যেন অনেক বড় একটি পাথর রেখে দিয়েছে কেউ, এরকম ওজন। আমি সহ্য করতে পারতেছি না, মট মট করে আমার বুকের পাথরগুলো ভেঙে যাচ্ছে, আমার বুকের সমস্ত হাড়গুলো ভেঙে ভেঙে আমার চামড়ার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। আমি চিৎকার করে ডাকতেছি, আমাকে কেউই বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে মেরে ফেললো, কিন্তু কেউই আসে না। চতুর্দিকে শিয়াল যেন পাগলের মতো ডাকতেছে, আমাকে বাঁচানোর মতো কোনো মানুষ নেই এই অঞ্চলে। আমাকে এরকম নির্মম ভাবে কষ্ট দিয়ে মেরে ফেললো। আমিও আমার বাবা মার মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম সেই পুরনো বাড়ির কাছে। আমাকে সেই বাড়িতে মারতে পারেনি, কিন্তু বাড়ির বাইরে মেরেছে। এই গ্রামটি থেকে আমার বংশটা একদমই নির্বংশ হয়ে গেল। আমাকে মেরেছে, আমার বাবা মাকেও মেরে ফেলেছে, আমাদের বংশের আর কেউই রইল না। পরের দিন সকালবেলা আমার লাশটি পাই সেই বাড়ির সামনে থেকে। তখন থেকে এই বাড়িতে আরো কেউ যাওয়া আসি করে না। আগে তাও দিনের বেলায় এই বাড়ির পাশ দিয়ে কেউ যাচ্ছিল, এখন তাও যায় না। দিন এবং রাত কোনো সময় সেই বাড়ির আশপাশ দিয়ে কেউই যায় না, কিন্তু রাত্রেবেলা কারো একটা কান্নার আওয়াজ শোনা যায় এই বাড়ি থেকে। এই বাড়িটিতে খারাপ জিন আছে, এটা আবারও প্রমাণ করে দিল আমাকে মেরে। যাই হোক, আমার ঘটনাটি এতটুকুই, আমার নিজের হাতে লেখা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। আশা করব আপনাদের ভালো লাগবে। জানি না ঘটনাটি কেমন লেগেছে, আশা করব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, অলরেডি ঘটনাটি অনেক বড় হয়ে গিয়েছে, আমি আর কথা বাড়াবো না। যদি আপনাদের কাছে কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebarai00@gmail.com, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621356008।
আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, ঘটনাটি আর বড় করছে না। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো, তুমি কে? কে তুমি? অশরীরী কি? ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।